পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ এই অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করব। তার আগে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস, অর্থাৎ কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে সেটা নিয়ে আলোচনা করে দেব। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। এখানে তোমাদের মোট ইউনিট আছে 6টা, যাকে দুটো অংশে ভাগ করা হয়েছে। প্রথম অংশটা রাষ্ট্রবিজ্ঞান মতবাদ এবং ধারণা সমূহ, যার মধ্যে আছে 4টে ইউনিট। প্রথম ইউনিট রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। এই ইউনিট থেকে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। ইউনিট 2 এ আছে জাতীয়তাবাদ। এই ইউনিট থেকে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন লিখতে হবে এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। ইউনিট 3 তে আছে সরকারের বিভিন্ন রূপ। এই অধ্যায় থেকে তোমাদের 2 নম্বরের একটি এবং 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 4 নম্বর ইউনিটে আছে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। এই ইউনিট থেকে 6 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। 2 নম্বর যে অংশটা, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মতবাদ এবং ধারণা সমূহ, এখানে আবার ইউনিট 5 ও ইউনিট 6 দুটো ইউনিট আছে। 5 নম্বর ইউনিট, যেখানে আছে মৌলিক অধিকার ও কর্তব্য সমূহ, এই ইউনিট থেকে 2 নম্বরের একটা প্রশ্ন এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। আর ইউনিট 6 এ আছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এই ইউনিট থেকে 2 নম্বরের একটি এবং 4 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। আজকে আমি তোমাদের ইউনিট 1 রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ, এই ইউনিট থেকে আইন বিষয়টা নিয়ে আলোচনা শুরু করব। আইন কথাটি ব্যাপক এবং সংকীর্ণ, এই দু অর্থেই ব্যবহার করা হয়ে থাকে। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিন বলেছিলেন, আইন হলো অধস্তনের প্রতি ঊর্ধ্বতন রাষ্ট্রনৈতিক কর্তৃত্বের আদেশ মাত্র। অন্যদিকে বিশ্লেষণপন্থী লেখক হল্যান্ডের মতে, সার্বভৌম রাষ্ট্রনৈতিক কর্তৃত্ব দ্বারা প্রযুক্ত মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সাধারণ নিয়মকেই বলা হয় আইন। আবার মার্ক্সীয় মতবাদ অনুযায়ী আইন রাষ্ট্র প্রকৃতির সঙ্গে অভিন্নভাবে জড়িয়ে থাকে। আইন শাসক শ্রেণীর ইচ্ছাকে প্রতিফলিত করে থাকে। আইনের এই আলোচনায় স্বাভাবিক বা প্রাকৃতিক আইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান লাভ করে থাকে। স্বাভাবিক আইন মানুষের তৈরি নয়, রাষ্ট্র কর্তৃক সৃষ্ট বা সংরক্ষিতও নয়। স্বাভাবিক আইন সামাজিক প্রয়োজন থেকে নিজেই তৈরি হয়। প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের রচনায় প্রথম এই আইনের উল্লেখ পাওয়া যায়। স্টোইকদের মতে স্বাভাবিক আইন মান্য, কেননা তা মুক্তির ওপর প্রতিষ্ঠিত। বিখ্যাত দার্শনিক যা বোদা, টমাস হবস, জন লক, জ্যাক রুসো প্রমুখেরা ছিলেন এই স্বাভাবিক আইনের সমর্থক। বাস্তবিক পক্ষে সার্বভৌম শক্তির অনুমোদনকে আইনের একমাত্র উৎস বলে ভূষিত করা হলেও নানা রকম সামাজিক শক্তি আইনের উৎস হিসেবে গুরুত্ব লাভ করে থাকে। রাষ্ট্রের মতো আইনও ঐতিহাসিক বিবর্তনের ফসল। বিশিষ্ট আইনবিদ হল্যান্ড, যার মতে আইনের মুখ্য উৎসগুলি হল ধর্ম,
ন্যায় বিচার, প্রথা, বিচারালয়ের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা এবং আইনসভা প্রণীত আইন। আধুনিক জাতীয় রাষ্ট্রগুলি অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে একে অন্যের উপর নির্ভর করে থাকে। কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে এই পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। এগুলোকেই বলা হয় আন্তর্জাতিক আইন। বিশিষ্ট রাষ্ট্রবিদ লরেন্সের মতে সাধারণভাবে যেসব নিয়ম কানুনের দ্বারা সভ্য রাষ্ট্রগুলির পারস্পরিক ব্যবহার নিয়ন্ত্রণ করা হয় সেগুলোকে বলা হয় আন্তর্জাতিক আইন। এই আইনের কথা বলতে গিয়ে স্বাধীনতা শব্দটির উল্লেখ করা হয়। এই স্বাধীনতা বা লিবার্টি শব্দটি ল্যাটিন শব্দ লিবার থেকে গৃহীত হয়েছে। এই লিবার শব্দের অর্থ হলো স্বাধীনতা। সাধারণভাবে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছামতো কাজ করার অবাধ অধিকারকে বোঝালেও রাষ্ট্রবিজ্ঞানে বস্তুত অবাধ, অনিয়ন্ত্রিত এবং সীমাহীন স্বাধীনতাই হলো স্বেচ্ছাচারিতার নামান্তর মাত্র। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বার্কার তার মতে স্বাধীনতার পরিবেশ রাষ্ট্রীয় প্রচেষ্টা ছাড়া গড়ে উঠতে পারে না। নাগরিকরা যে স্বাধীনতা ভোগ করে থাকে রাষ্ট্র তা আইনের মধ্য দিয়ে কার্যকর করে। অবশ্য রাষ্ট্রীয় কর্তৃত্বের এই নেতিবাচক ভূমিকার কথাও বিখ্যাত দার্শনিক জন স্টুয়ার্ট মিল, হাবার্ট স্পেন্সার, লর্ড ব্রাইস প্রমুখেরা উল্লেখ করেছিলেন। ব্রাইসের মত ছিল আইন এবং স্বাধীনতার মধ্যে যে কোনো একটিকে প্রাধান্য দিলে অন্যটি সংকুচিত হয়। আর বার্কার বলেছিলেন স্বাধীনতার উৎস হলো আইন। সাম্যের কথা বলতে গেলে বলা যায় সাধারণভাবে সাম্য বলতে সব মানুষের সমতাকে বোঝানো হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে এই সাম্য বা ইকুয়ালিটি কথাটি এই অর্থে ব্যবহার করা হয় না। রাষ্ট্রবিজ্ঞানে সাম্য বলতে সব মানুষের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী যাবতীয় সুযোগ সুবিধার সমতাকে বোঝানো হয়। এই প্রসঙ্গে অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি সাম্যের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে দুটি মূল বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন সাম্য হলো বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি। সাম্য বলতে সকলের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা সুনিশ্চিত করাকে বোঝানো হয়। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অনুসারে ধনবৈষম্যমূলক ও শ্রেণীবিভক্ত সমাজে প্রকৃত সাম্যের অস্তিত্ব কখনোই সম্ভব নয়। ব্যক্তিগত সম্পত্তির বিলোপ না ঘটলে সাম্যকে প্রতিষ্ঠা করা যায় না। লেনিনের মতে এক শ্রেণীর দ্বারা অন্য শ্রেণীকে শোষণের সমস্ত রকম সম্ভাবনা যতক্ষণ না নষ্ট করে দেওয়া হয় ততক্ষণ কোনো প্রকৃত বা বিশুদ্ধ সাম্য প্রতিষ্ঠিত হতে পারে না। এই সাম্যের মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলি হলো স্বাভাবিক সাম্য, সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, আইনগত সাম্য, অর্থনৈতিক সাম্য এবং আন্তর্জাতিক সাম্য। এরপরে বলা হয়েছে ন্যায়ের কথা। ন্যায় নামক এই আদর্শটি গণতান্ত্রিক সমাজ গঠনের পক্ষে এক অন্যতম অপরিহার্য উপাদান। তবে এই ন্যায়ের সংজ্ঞা এবং প্রকৃতি বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ আছে। ন্যায় বলতে নিরবিচ্ছিন্ন এবং স্বতঃস্ফূর্তভাবে পরস্পরের সামাজিক মর্যাদা ও অধিকারকে স্বীকার করে নেওয়া বোঝায়। বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী বার্কারের মতে মনুষ্য সম্পর্কের একটি সংগঠিত ব্যবস্থার মধ্যে মানুষের এবং একটি সমন্বিত মূল্যবোধ ব্যবস্থায় মূল্যবোধের সঙ্গে মূল্যবোধের যে সংযোগ সাধন বা সামঞ্জস্য বিধান তাকেই বলা হয় ন্যায়। প্রাচীন গ্রিসের দার্শনিকদের রচনায় প্রথম এই ন্যায়ের সন্ধান অর্থাৎ ন্যায়ের ধারণার সন্ধান পাওয়া গিয়েছিল। বিখ্যাত দার্শনিক প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে ন্যায় বিচারের উল্লেখ করেছিলেন। ন্যায়ের রূপকে ক্ষেত্র অনুযায়ী 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলি হলো সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায়,
অর্থনৈতিক ন্যায় এবং আইনগত ন্যায়। এই সাম্য ও ন্যায়ের মধ্যে কিছু সম্পর্ক বিদ্যমান। সাম্য ও ন্যায়ের ক্ষেত্রে সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাম্য প্রতিষ্ঠার একটি অন্যতম শর্ত হলো এই ন্যায় বিচার। তাই ন্যায় নীতিতে কথা বলা হয়ে থাকে যে সব মানুষ সমান। এরপরে আসছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আজ থেকে অনেককাল আগেই সরকারের তিনটি বিভাগ, যথাক্রমে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, যাতে একে অপরের কাজে হস্তক্ষেপ না করতে পারে, যাতে নিজেদের কাজ নিজেরাই স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, তার জন্য একটি নীতি গড়ে উঠেছিল। এই নীতির নাম হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। বিখ্যাত ফরাসি দার্শনিক মন্তেস্কু, তিনি ছিলেন এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা। তার অভিমত ছিল সংযমী শাসন ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। তাই এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ হলো সংযমী শাসনের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আজকে আমি তোমাদের এই রাজনৈতিক তত্ত্বের যে মূল ধারণা সমূহ, তার থেকে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।